সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সাগর স্যারের চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করার আগে পর্যায় সারণীর সংজ্ঞা, পর্যায় সারণীর জনক এগুলো আগে জেনে নেব এবং পর্যায় সারণী সংজ্ঞা কাকে বলে আমি আমার লেখার সাথে সাথে তোমরা সেটা লিখে নেওয়ার চেষ্টা করবা। পর্যায় সারণী ব্যবহারে আমি একটু লিখে মৌল সমূহকে লিখছি। আমি মৌল সমূহকে তাদের পারমাণবিক সংখ্যানুসারে পর্যায়ক্রমে সাজানো যে প্রক্রিয়া তাকে সাধারণ যে প্রক্রিয়া বা তাপ তাকে পর্যায় সারণী বলে। কারণ মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে যে ধারণ ধাপে ধাপে সাজানোর যে প্রক্রিয়া বা যে দাব যে চক তৈরি করা হয় তাকে, অথবা দাব অথবা যে চক তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। তো তোমরা অবশ্যই অবগত আছো পর্যায় সারণীর যে জনক, যিনি পর্যায় সারণী আবিষ্কার করছেন তার নাম অবশ্যই আমাদের জানা প্রয়োজন। হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তো পর্যায় সারণীর সংজ্ঞা আমরা জেনে নিলাম। তো পর্যায় সারণীর বিস্তারিত আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবো, আলোচনা করো, ভালোভাবে শুনবে। পর্যায় সারণী যদি আমরা লক্ষ্য করি, পর্যায় সারণীতে গ্রুপ আছে টোটাল 18টি, আর পর্যায় আছে টোটাল 7টি। অর্থাৎ পর্যায় সারণীতে টোটাল মূল আছে সেটা হচ্ছে 118টা মূল। তো 118টা মূলের মধ্যে আমরা 18টা প্রকৃতির মধ্যে পাই, আর অন্যান্য মূলগুলা ধাপে ধাপে রাসায়নিকভাবে প্রস্তুত করা হয়। তো আমরা পর্যায় সারণীর টোটাল যে 7টা পর্যায়ে যে মূলগুলো আছে, মূলগুলো আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। তো ওগুলো শিখলে বা প্রত্যেকটা অধ্যায় আশা করি ভালো করে মনে যাবে। তো এখন আমরা এই পর্যায় সারণীর প্রথম আমরা যে কাজটা করবো, পর্যায় সারণীর যে পর্যায় সূত্র যেটা আছে বলা হয় আধুনিক যে পর্যায় সূত্র, এটা আমরা আলোচনা করবো। আগে পর্যায় সূত্র হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, সেটা আমরা অবশ্যই জানি হচ্ছে মৌলসমূহ তাদের পারমাণবিক বল অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহ তাদের পারমাণবিক বল অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আশা করি তোমরা আমার সাথে সাথে এগুলো নোট করতে পারতেছেন। তো এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। মৌলসমূহ তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কারণ আগে বড় অনুসারে দেওয়া হয়েছে, এখন বড় বিষয় যখন দেওয়া হয়েছে একটি বড়ের সাথে একটি যখন বল মিলে আছে তখন সেটাকে বলে ওরা পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে। ওই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি আধুনিক পর্যায় সূত্র। তো আমরা পরবর্তী পর্যায়ে, তো আশা করি তোমরা এইগুলো নোট করে নিচ্ছ। এই পরবর্তী পর্যায়ে আমরা দেখবো মৌলের যে ইলেকট্রন বিন্যাসের যে শব্দ আছে, এর আগে আমরা এটা জানি। পর্যায় সারণীর যে আধুনিক তোমার যে কাজ সেটা হচ্ছে মূল ইলেকট্রন বিন্যাসই করা। তো এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, আমরা ইলেকট্রন বিন্যাসের যে শক্তি ক্রম সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা
আমাদের যে অরবিটাল যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এস অরবিটাল আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটাল হচ্ছে 10টা, এক অরবিটালে 14টা। এই ইলেকট্রন বিন্যাস যে ধারণ ক্ষমতা সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা ফার্স্টে যে কাজটা করবো ইলেকট্রনের শক্তির যে ক্রম, ইলেকট্রন বিন্যাসের যে শক্তির ক্রম এটা নিয়ে একটু আলোচনা করব। শক্তির ক্রম 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তির যে ক্রম সেটা, অর্থাৎ ইলেকট্রন ফার্স্ট প্রথমে 1s আসবে, s থেকে 2s যাবে, 2p তে যাবে, 3s যাবে, 3p তে যাবে, তারপর 3d তে যাবে, 4s যাবে, 4p তে যাবে, 4d তে যাবে, 4f যাবে, 5s যাবে, 5p তে যাবে, 5d তে যাবে, 5f যাবে। এই যে প্রথম আমাদের যেটা অবশ্যই দরকার, এই যে প্রথম 1 এটাকে আমরা সহজে ক্যাশেল নামে চিনি এবং এটাকে এলশেল নামে চিনি, এটাকে এমশেল নামে চিনি, এটা এন, এটা পরবর্তীতে আমরা ক্যাশের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আমরা জানবো 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর এলশেল যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টোটাল 8টা, আর এমশেলে টোটাল 18টা, এখানে 32টা, টোটাল এখানে 32টা, অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের জানতে হবে। আশা করি তোমরা ইলেকট্রন যে শক্তিটা আছে সেটা মেশিনটা যে এস অরবিটাল ইলেকট্রন থেকে আমরা যদি এস অরবিটাল কাকে বলি, এস অরবিটাল হচ্ছে পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন যদি এসে অবস্থান করে তখন সেটা বলে এস অরবিটাল। এই অবস্থান করলে সেটা হচ্ছে কি তোমার ডি অরবিটাল, ডি অবস্থান করলে ডি অরবিটাল, এফ অবস্থান করলে এফ অরবিটাল। তাহলে আশা করি এটা তোমরা ধরে নিচ্ছ। তাহলে ইলেকট্রনের শক্তির ক্রম সম্বন্ধে আমরা যখন জেনে গেছি, তাহলে আমরা কয়েকটা মনের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জেনে নেব। ওই সেটা আশা করি তোমরা এটা লিখতে পারছো, তাহলে আমরা সেটা বুঝে নিচ্ছি। পরবর্তীতে আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাসগুলো করার চেষ্টা করি। পরমাণু ইলেকট্রন বিন্যাস, পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা আলোচনা করি। অথবা যদি আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস অবশ্যই পারমাণবিক সংখ্যা দিয়ে দেখো 1s2, 2s2, 2p, 6, 3s1। যদি আমরা নাইট্রোজেন করি পারমাণবিক সংখ্যা 7, 1s2, 2s2, 2p6, 3, তাহলে 2 দিয়ে 4, 3। যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2, 2s2, তাহলে 6টা। আমরা এভাবে ধাপে 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 প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা শিখতে পারবো। আমরা যদি আরও কয়েকটা করি, আমি যদি তোমার ক্লোরিনটা করি 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। বলে এগুলো নিয়ে আপনি আমরা আলোচনা করে দেখে এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা থাকছে ধাতু, এটা অধাতু, এটা ধাতু, এটা অধাতু, এটা ক্লোরিন হচ্ছে অধাতু, আর সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 7টা। সেই ইলেকট্রন আরও একটা নিতে পারবে। তো আমরা এভাবে যদি ধাপে ধাপে চেষ্টা করি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো শিখতে পারবো। তো প্রত্যেক চেষ্টা করবো যে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়াভাবে শেষ করে। এবার দেখো পর্যায় যে 18তম যে গ্রুপ আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এবার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এর মোলগুলার অষ্টপূর্ণ সবার যোজন হচ্ছে 0। তো আমরা এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে চেষ্টা করব আমাদের কাজগুলা শেখার জন্য। আমরা এই টোটাল পর্যায়সারণীর যে সংজ্ঞা, তার পর্যায়সারণীর কাকে বলে, মৌলের যে সংজ্ঞাগুলা, ধাতু সবগুলা যদি ডিটেলস করি তাহলে আমরা আশা করি আমাদের ক্লাসগুলো ভালো করে হবে, আমাদের অধ্যয়নটা ভালো হবে। আর আমি পরবর্তী ক্লাসে পরবর্তী পর্যায়সারণীর পর্যায়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। অতএব তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।
বাংলাদেশ জিন্দাবাদ।